আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু ইভি একাডেমি। আমি তোমাদের এশা আপু ফ্রম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আজকে আমাদের পড়ার টপিক চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ড। আমরা এই চ্যাপ্টার থেকে যত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে বা ইম্পর্ট্যান্ট টপিক আছে সেটা খুব সহজে এবং সুন্দরভাবে কিভাবে ইজিলি আনসার করা যায় আজকে সেই জন্য এই ক্লাসটি করব। তাহলে লেটস স্টার্ট। আমাদের ফার্স্ট টপিক ভ্যালেন্স ইলেকট্রন। সো সোজা কথা যদি আমরা ভ্যালেন্স ইলেকট্রন বুঝতে চাই, একটা অ্যাটমকে আমরা যদি সুন্দর করে কনফিগারেশন করতে পারি বা সুন্দর করে সাজাই, তাহলে তাদের আউটার মোস্ট শেলে বা লাস্ট শেলে টোটাল কয়টা ইলেকট্রন আছে সেটাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি। যেমন আমরা যদি সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করি 2 8 1, তার মানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, তার মানে সোডিয়ামের ভ্যালেন্সি 1। আমরা যদি পটাশিয়ামের করি 2 8 8 1, লাস্ট শেলে পটাশিয়ামের একটা ইলেকট্রন আছে, তার মানে পটাশিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন 1। যদি অক্সিজেনের করি 2 6, তার মানে অক্সিজেনের লাস্ট শেলে 6টা ইলেকট্রন আছে, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6। তার মানে যদি আমাদের ডেফিনেশন আসে এতে হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন, সেক্ষেত্রে আমরা লিখব দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য আউটার মোস্ট প্রিন্সিপাল এনার্জি লেভেল অফ এন এলিমেন্ট ইজ কল্ড ভ্যালেন্স ইলেকট্রনস। আর যদি বিয়ের জন্য আসে সেক্ষেত্রে আমাদের একটা এক্সাম্পল দিতে হবে এবং তোমরা সুন্দর করে ড্রয়িং করে ইলেকট্রনিক কনফিগারেশন দেখিয়ে আনসারটা দিতে পারো। আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক ভ্যালেন্সি। আমাদের মেজর অফ দ্য স্টুডেন্টসের একটা প্রবলেম আছে ভ্যালেন্স ইলেকট্রন এবং ভ্যালেন্সি নিয়ে। তারা মনে করে ভ্যালেন্স ইলেকট্রন এবং ভ্যালেন্সি সেম, বাট দে আর নট সেম। তার মানে এই ক্লাসের মাধ্যমে আমরা ভ্যালেন্স ইলেকট্রন এবং ভ্যালেন্সি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যাব। তাহলে হোয়াট ইজ ভ্যালেন্সি? আমরা যদি এক সোজা কথায় বলি যে একটা অ্যাটম তার কি পরিমাণ ক্যাপাসিটি বা তার ক্যাপাসিটি কতটুকু যেটা দিয়ে সে আর একটা এলিমেন্টের অ্যাটমের সাথে বাইন্ড করবে, সেটাকে আমরা বলি ভ্যালেন্সি। সেই ক্ষেত্রে আমাদের কিছু রেফারেন্স অ্যাটমের হেল্প নিতে হবে বা রেফারেন্স এলিমেন্টের হেল্প নিতে হবে। আমরা কাদের হেল্প নিব? আমরা সেক্ষেত্রে যাদের ভ্যালেন্সি 1, যেমন হাইড্রোজেন বা ক্লোরিন, এদের আমরা হেল্প নিব। তাহলে হাইড্রোজেন বা ক্লোরিন এদের যেহেতু ভ্যালেন্সি 1, আমরা এদের বলি ইউনিভ্যালেন্ট অ্যাটম। তো আমরা কিছু ইউনিভ্যালেন্ট অ্যাটমের হেল্প নিয়ে ইজিলি ভ্যালেন্সি বের করতে পারি। তো আমরা ফার্স্টে ডেফিনেশনটা দেখে নেই। The capacity of bonding an atom with another atom of an element while forming a molecule is called valency. তাহলে এই ভ্যালেন্সি বের করার কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো আগে আমরা শিখে নিই। For metal, আমরা তো জানি মেটাল কোনগুলো। আমরা চ্যাপ্টার 4-এ পিরিয়ডিক টেবিল নিয়ে অলরেডি আমাদের ধারণা আছে এবং অলরেডি পড়াশোনা করে এসেছি। সো পিরিয়ডিক টেবিলের ফার্স্টের দিকে গ্রুপ 1 2 3 এরা হচ্ছে মোস্টলি সবাই অ্যাটম, মেটাল। সো মেটাল যারা আছে তাদের আউটার মোস্ট অরবিটালে বা আউটার মোস্ট শেলে যে কয়টা ইলেকট্রন আছে তাদেরকেই আমরা, যেহেতু আমরা তাদের ভ্যালেন্স ইলেকট্রন বলছি, সেই ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারই হচ্ছে ভ্যালেন্সি। বা সোজা কথায় বললে ফর মেটাল valence electron equals to valency. আমরা যদি ভ্যালেন্স ইলেকট্রন বের করে ফেলতে পারি তাহলে আমরা বলতে পারবো সেটাই ভ্যালেন্সি। সেটা কি রকম একটু দেখায়। সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি সেক্ষেত্রে পাবো 2 8 1। আমরা বলতে পারি সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে গিয়ে 1, কারণ ওর লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে যেটা আমরা অলরেডি শিখে গিয়েছি।
আর যদি আমরা ভ্যালেন্সি বের করতে যাই, আমরা বলেছিলাম একটা রেফারেন্স অ্যাটমের হেল্প নিব, আইদার হাইড্রোজেন বা ক্লোরিন। তাহলে সোডিয়াম দিয়ে যদি আমরা ক্লোরিনের একটা বন্ড করতে যাই এবং আমরা দেখতে যাই যে একটা সোডিয়াম কয়টা ক্লোরিনের সাথে বাইন্ড করতে পারে, আমরা দেখবো একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে বাইন্ড করতে পারে, যেটা অলরেডি আমরা ভ্যালেন্সির ডেফিনেশনে পড়ে ফেলেছি যে একটা সোডিয়ামের ক্যাপাসিটি টু বাইন্ড উইথ এনাদার অ্যাটম লাইক ক্লোরিন বা হাইড্রোজেন, আমরা যেহেতু তাদেরকে রেফারেন্স হিসেবে ধরেছি তাহলে সেটাকেই বলে হচ্ছে গিয়ে ভ্যালেন্সি। তাহলে সোডিয়াম যেহেতু একটা ক্লোরিনের সাথে বাইন্ড করতে পারে, তার মানে সোডিয়ামের ভ্যালেন্সি 1। ফর ম্যাগনেসিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন করলে 2 8 2, তার মানে ওর ভ্যালেন্স ইলেকট্রন 2, কারণ আমরা দেখতে পাচ্ছি ওর লাস্ট শেলে 2টা ইলেকট্রন আছে। আবার যদি আমরা এখানে দেখি একটা ম্যাগনেসিয়াম কয়টা ক্লোরিনের সাথে বাইন্ড করে, একটা ম্যাগনেসিয়াম 2টা ক্লোরিনের সাথে বাইন্ড করতে পারে, সেক্ষেত্রে ওদের ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2। অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি 2 8 3, তার মানে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন 3। আবার যদি অ্যালুমিনিয়ামকে আমরা দেখি কয়টা ক্লোরিনের সাথে বাইন্ড করতে পারে, একটা অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিনের সাথে বাইন্ড করতে পারে, তার মানে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3। সো ইন টোটাল দুই দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা সুন্দর করে বলতে পারবো যে ফর মেটাল ভ্যালেন্স ইলেকট্রন যা হয় ভ্যালেন্সিও তাই হয়, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়ালস টু ভ্যালেন্সি ফর মেটাল। এখন কথা হচ্ছে সবার জন্য কি ভ্যালেন্স ইলেকট্রনই ভ্যালেন্সি? না, ফর নন মেটাল ভ্যালেন্স ইলেকট্রন ইজ নট ইকুয়ালস টু ভ্যালেন্সি। তাহলে ফর নন মেটাল ভ্যালেন্স ইলেকট্রন অ্যান্ড ভ্যালেন্সি সেম জিনিস না। তাহলে আমরা নন মেটাল সম্পর্কে আমাদের আইডিয়া আছে কিনা এটা আগে জেনে নিই। পিরিয়ডিক টেবিলের লাস্টের দিকে যারা আছে গ্রুপ 8 17, তারপর 16 14, এরা সবাই 14 15 16 17 এরা সবাই বেসিক্যালি নন মেটাল। সো নন মেটালদের ক্ষেত্রে তাহলে কিভাবে আমরা ভ্যালেন্সি বের করব? নন মেটালদের ক্ষেত্রে আমরা ওদের ভ্যালেন্স ইলেকট্রন ঠিকই দেখব, কিন্তু 8 থেকে সেটাকে আমরা মাইনাস করে দিব, তাহলে আমরা ওদের ভ্যালেন্সি পেয়ে যাব। সেটা কিরকম? আমরা যদি অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করি 2 and 6, তাহলে ওর আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন আছে, তাহলে ওর ভ্যালেন্সি হবে যেরকমটা বললাম 8 থেকে আউটার মোস্ট শেলের ইলেকট্রন নাম্বার মাইনাস করে দিয়ে যা পাবো সেটাই হবে ওর ভ্যালেন্সি। তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি 2। আমরা যদি কার্বনেরটা দেখি, কার্বনের হচ্ছে 2 and 4, তার মানে আউটার মোস্ট শেলে ভ্যালেন্স ইলেকট্রন আছে 4, ভ্যালেন্সি হবে 8 - 4, তার মানে কার্বনের ভ্যালেন্সি 4। আমরা যদি ক্লোরিনের দেখি, ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 2 8 7, তার মানে ওর ভ্যালেন্সি হবে 8 - 7 ইকুয়ালস টু 1। তার মানে ফর নন মেটাল আমরা বলতে পারি যে ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্সি তো সেমই না, বরং ভ্যালেন্সি হবে 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। আমরা 8 থেকে ওদের ভ্যালেন্স ইলেকট্রনকে মাইনাস করে দিলে ভ্যালেন্সি পেয়ে যাব। সো ভ্যালেন্সি সম্পর্কে আই গেস ভালো রকমের একটা আইডিয়া হয়েছে। বিতে একটা কোয়েশ্চেন আসতে পারে, এক্সপ্লেইন ইফ দ্য ভ্যালেন্সি অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন ফর সোডিয়াম ইজ সেম অর নট। তো এইরকম একটা কোয়েশ্চেনের জন্য আমাদের নিয়ম হচ্ছে ফার্স্টে ডেফিনেশন দিতে হবে, দুইটার জিনিসেরই ডেফিনেশন দিতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন এবং ভ্যালেন্সি, অ্যান্ড দেন আমরা সোডিয়ামের একটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখিয়ে দিব, যেখান থেকে আমরা বলবো যেহেতু লাস্ট শেলে ভ্যালেন্স ইলেকট্রন আছে হচ্ছে 1, তার মানে একটা ইলেকট্রন আছে, তার মানে ওর ভ্যালেন্স ইলেকট্রন হবে 1, এবং ভ্যালেন্সির ক্ষেত্রে আমরা বলবো একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে বাইন্ড করতে পারে, সেক্ষেত্রে ওর ভ্যালেন্সিও 1, তার মানে বলা যায় সোডিয়ামের ভ্যালেন্সি এবং ভ্যালেন্স ইলেকট্রন সেম।
সো সেম কোয়েশ্চেন যদি নাইট্রোজেনের জন্য করে যে ইফ দ্য ভ্যালেন্সি অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন অফ নাইট্রোজেন ইজ দ্য সেম অর নট, সেক্ষেত্রে আমরা সেমভাবেই কাজটা করব। ভ্যালেন্স ইলেকট্রন এবং ভ্যালেন্সির ডেফিনেশন দিব এবং নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবো। সেক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হবে 2 and 5। তার মানে আমরা বলবো যে ওর ভ্যালেন্স ইলেকট্রন হবে 5 বিকজ লাস্ট শেলে 5টা ইলেকট্রন আছে, এবং ভ্যালেন্সি হবে হচ্ছে গিয়ে 8 - 5, মানে বলা যায় যে ওর ভ্যালেন্সি হচ্ছে 3। সো এরা সেম না। এখন ভ্যালেন্সি এমন একটা জিনিস যেটা আমাদের হোল লাইফ কেমিস্ট্রির জন্য লাগবে। মানে ভ্যালেন্সি ইউজ করে তুমি বিভিন্ন কেমিক্যাল ফর্মুলা ইউজ করবে, কেমিক্যাল ফর্মুলাগুলো লিখবে, ইকুয়েশন লিখবে, ইকুয়েশন ব্যালেন্স করবে। সো ভ্যালেন্সি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এই জিনিস তোমাকে সারা জীবন মনে রাখতে হবে। মানে এটা মাস্ট ঠোঁটে রাখা, একদম ঠাটা মুখস্থ করে রাখতে হবে। তো এত বড় একটা লিস্ট যেটা তোমাদের বুকে দেওয়া আছে, বুক থেকে কমপ্লিটলি তুলে দেওয়া হয়েছে, এত বড় একটা জিনিস মেমোরাইজ করে রাখা খুবই টাফ। তো আমরা চেষ্টা করব সেটাকে কিভাবে ইজিলি মনে রাখা যায়। তো এক্ষেত্রে আমার ট্রিক্স হলো পিরিয়ডিক টেবিল। আমরা পিরিয়ডিক টেবিলের হেল্প নিয়ে খুব ইজিলি ভ্যালেন্সি মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি? সো পিরিয়ডিক টেবিল সম্পর্কে আসলে আমাদের অলরেডি আইডিয়া আছে। এখানে অনেকগুলো গ্রুপ আছে। সো গ্রুপ 1 যারা আছে, গ্রুপ 1-এর যারা আছে তাদের সবার ভ্যালেন্সি হচ্ছে 1। তো এদের মধ্যে আমাদের সবগুলো ডেফিনেটলি লাগবে না, আমাদের কিছু ইম্পর্টেন্ট অ্যাটম বা এলিমেন্টের ভ্যালেন্সি লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই 4 জনের ভ্যালেন্সি মনে রাখবো যে এই 4 জনের ভ্যালেন্সি হচ্ছে 1 অ্যাজ তারা গ্রুপ 1-এ আছে। তারপরে গ্রুপ 2-এ যারা আছে তাদের সবার ভ্যালেন্সি 2। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই 3 জনের ভ্যালেন্সি হচ্ছে 2। এবার মাঝে ডি ব্লক এলিমেন্টগুলোকে যদি আমরা বাদ দিয়ে গ্রুপ 13-এ যাই, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে বোরন এবং অ্যালুমিনিয়াম, এদের হচ্ছে ভ্যালেন্সি 3। তাহলে টানা 1, 2, 3 এবং গ্রুপ 14-এ যদি যাই ওদের ভ্যালেন্সি হচ্ছে 4। সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে কার্বন এবং সিলিকন। তাহলে 1, 2, 3, 4 টানা যাওয়ার পরে আমরা একটু পিছের দিকে যাব। পিছের দিকে গ্রুপ 18-এর ভ্যালেন্সি হচ্ছে 0। তার মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেরন সবার ভ্যালেন্সি হচ্ছে 0। এরপরে যারা এর আগে আছে গ্রুপ 17-এ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সবার ভ্যালেন্সি 1। মানে উল্টা দিকে আবার 0, 1, 2 এভাবে 3 এভাবে করে আসবো। তাহলে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের সবার ভ্যালেন্সি 1। এবং এর আগে যারা আছে গ্রুপ 17-এ, অক্সিজেন, সালফার একটু ডিফারেন্ট, সেটা আমরা একটু পরে শিখছি। সো অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে গিয়ে 2। অ্যান্ড এর আগে যারা আছে তাদের ভ্যালেন্সি গ্রুপ 15-এ যারা আছে তাদের ভ্যালেন্সি হচ্ছে গিয়ে 3। তার মানে এখানে আছে নাইট্রোজেন, এখানে ফসফরাস একটু ডিফারেন্ট, ওদের সম্পর্কে আমরা পরে জানবো। তাহলে পিরিয়ডিক টেবিলের এই কয়টা অ্যাটম সম্পর্কে তুমি যদি আইডিয়া রাখো তাহলে খুব ইজিলি তুমি অনেকগুলো এলিমেন্টের ভ্যালেন্সি মুখস্থ করে ফেলতে পারলে। এখন কিছু এক্সট্রা ভ্যালেন্সি সম্পর্কে আমাদের জানতে হবে যাদের অনেকগুলো ভ্যালেন্সি আছে। যেমন আমরা বলতে পারি কার্বন, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 2 and 4। ফসফরাসের ভ্যালেন্সি 3 and 5। সালফারের ভ্যালেন্সি 2, 4, 6। আয়রনের ভ্যালেন্সি 2 and 3। কোবাল্টের ভ্যালেন্সি 2 and 3। লেডের ভ্যালেন্সি 2, 4। কপারের ভ্যালেন্সি 1, 2। নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 and 5। সো এদের হচ্ছে গিয়ে 2টা 3টা করে ভ্যালেন্সি আছে, এদেরকে একটু কষ্ট করে আমাদের মনে রাখতে হবে। তার মানে এই একটা লিস্ট হচ্ছে খাতায় নোট ডাউন করে ফেলো। তার চেয়েও ভালো হয় যদি এখনই মাথায় সেট করে মুখস্থ করে ফেলো, বিকজ এই জিনিসটা আসলে পরপর অনেকবার অনেক কাজে লাগবে। নেক্সট সবগুলো চ্যাপ্টারে এই জিনিসটার হেল্প নিতে হবে, কাজে এটা মেমোরাইজ করে ফেলাই ভালো। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট পেলাম যাদের ভ্যালেন্সি সম্পর্কে আমরা জেনেছি, ওইখানে কতগুলো এলিমেন্ট পেলাম যাদের অনেকগুলো করে ভ্যালেন্সি আছে সেই সম্পর্কেও আইডিয়া পেয়েছি। ডি ব্লক এলিমেন্টগুলো মাঝে বাদ পড়ে গেছে। ডি ব্লকের মধ্যে আছে স্ক্যান্ডিয়াম ওর 3, ক্রোমিয়াম, সো ক্রোমিয়ামের 3,
আয়রনের অলরেডি জেনেছি 2 আর 3, কোবাল্টের 2 and 3, নিকেলের 2, কপারের 1 and 2, জিঙ্কের 2। তাহলে পুরো জিনিসটা যদি সামারি বলি, গ্রুপ 1 এ যারা আছে 1, গ্রুপ 2 তে 2, আর এদিকে গ্রুপ 13 এ 3, গ্রুপ 14 এ 4, 15 এর জন্য 3, 16 এর জন্য 2, 17 এর জন্য 1 এন্ড গ্রুপ 18 এর জন্য 0। আর মাঝে স্ক্যান্ডিয়ামের 1, ক্রোমিয়ামের 3, আয়রন, কোবাল্ট এদেরটা আমরা পরে একটু পরে শিখছি, নিকেলের 2, কপারেরটাও একটু পরে শিখছি, জিঙ্কেরটা 2। এগুলো সব ভ্যালেন্সির পরে যারা অনেকগুলো করে ভ্যালেন্সি দেখায় তাদের একটা লিস্ট হচ্ছে মেমোরাইজ করে ফেলবো। নাইট্রোজেনের 3, 5, কার্বনের 2, 4, ফসফরাসের 3, 5, সালফারের 2, 4, 6, আয়রনের হচ্ছে 2 and 3, কোবাল্ট 2, 3, lead 2, 4 and কপার হচ্ছে 1 and 2। এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলা, ফরজ ফরজ ফরজ, এই জিনিস মেমোরাইজ করে ফেলতে হবে। আমার মনে হয় এটা নোট ডাউন করা থেকে মাথায় মুখস্থ করে রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এইটাই বেশি কাজে দিবে। এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক ভেরিয়েবল ভ্যালেন্সি, যেটা অলরেডি আমরা একটু হলেও আইডিয়া পেয়ে গিয়েছি। কিছু কিছু এলিমেন্ট পেলাম যারা অনেকগুলো করে ভ্যালেন্সি দেখায়, তাদের একটা লিস্টও মেমোরাইজ করে ফেললাম। সো এই যে অনেকগুলো করে যারা ভ্যালেন্সি দেখাচ্ছে তাদেরকেই আমরা বলছি ভেরিয়েবল ভ্যালেন্সি। So the property of an atom to have different valency in different compounds is called variable valency. তো এখানে একটা ব্যাপার আছে যে ওরা একই সময় at a time দুইটা ভ্যালেন্সি দেখাবে না। ওরা যেই কম্পাউন্ড ইউজ করবে সেই কম্পাউন্ডের হিসেবে ওরা ভ্যালেন্সি ইউজ করবে। এক এক কম্পাউন্ডে এক এক ভ্যালেন্সি ইউজ করে। যেমন আমরা যদি খুব সিম্পলি চিন্তা করি, কার্বনের দুইটা ভ্যালেন্সি আমরা দেখেছি 2 and 4। সো যখন কার্বন ডাই অক্সাইড ফর্ম করে তখন ওর ভ্যালেন্সি 4 ইউজ করে, আর যখন কার্বন মনোক্সাইড বানায় তখন হচ্ছে ওর ভ্যালেন্সি 2 ইউজ করে। তার মানে ও ডিফারেন্ট কম্পাউন্ডে ডিফারেন্ট ভ্যালেন্সি শো করেছে, তার মানে বলা যায় কার্বনের ভেরিয়েবল ভ্যালেন্সি আছে। এইরকম আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে আয়রন। সো আয়রন বা ফেরাম ওরা যখন ফেরাস ক্লোরাইড বানায় তখন ভ্যালেন্সি ইউজ করে 2, অ্যান্ড যখন ফেরিক ক্লোরাইড বানায় তখন ভ্যালেন্সি ইউজ করে 3। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমি যখন 2 ভ্যালেন্সি ইউজ করেছি তখন আমরা ওর নাম বলেছি ফেরাস ক্লোরাইড, এবং যখন 3 ভ্যালেন্সি ইউজ করেছি তখন আমরা বলেছি ফেরিক ক্লোরাইড। এখানে বোঝা যাচ্ছে যদি ভেরিয়েবল ভ্যালেন্সি শো করে একটা এলিমেন্ট, সেই এলিমেন্টের ছোট ভ্যালেন্সি যখন কোনো কম্পাউন্ডে ইউজ করবে আমরা ওর নামের শেষে আস ইউজ করব, আস ইউজ করব। এবং যখন ও কোনো একটা কম্পাউন্ডে ওর হাইয়েস্ট ভ্যালেন্সি বা বড় ভ্যালেন্সিটা ইউজ করবে তখন আমরা ওর নামের শেষে ইক ওয়ার্ডটা ইউজ করব, ইক ওয়ার্ডটা ইউজ করব। সো ছোট ভ্যালেন্সির জন্য আস এবং বড় ভ্যালেন্সির জন্য ইক। তার মানে ওর নাম যখন ওর যত 2 and 3 দুইটা ভ্যালেন্সি আছে, যখন ছোট ভ্যালেন্সিটা ইউজ করছে আমরা ওর নাম বলছি ফেরাস ক্লোরাইড, এবং যখন বড় ভ্যালেন্সিটা ইউজ করছে আমরা ওর নাম বলছি ফেরিক ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড গেল ভেরিয়েবল ভ্যালেন্সি। যখন অনেকগুলো ভ্যালেন্সি ইউজ করে তখন বা শো করতে পারে তাদেরকে, সেই সব এলিমেন্টের ভ্যালেন্সিগুলোকে আমরা ভেরিয়েবল ভ্যালেন্সি বলি। এখন হোয়াট ইজ লেটেন্ট ভ্যালেন্সি? লেটেন্ট ভ্যালেন্সি হচ্ছে একটা কম্পাউন্ড, যেমন আমরা যদি FeCl2 কাউন্ট করি, FeCl2তে ওর এখনকার যে ভ্যালেন্সি ইউজ করছে সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভ্যালেন্সি। তার মানে FeCl2তে রাইট নাও ওর দুইটা ভ্যালেন্সি আছে, বাট রাইট নাও ও হচ্ছে শুধুমাত্র 2 ভ্যালেন্সিটা ইউজ করছে। তার মানে FeCl2তে ওর অ্যাক্টিভ ভ্যালেন্সি 2, এবং FeCl3তে ও যেহেতু রাইট নাও 3 ভ্যালেন্সি ইউজ করছে, FeCl3তে আয়রনের অ্যাক্টিভ ভ্যালেন্সি 3। যদি আমরা বলি কার্বন ডাইঅক্সাইডের অ্যাক্টিভ ভ্যালেন্সি কি, রাইট নাও এই কার্বন ডাইঅক্সাইডেও ভ্যালেন্সি ইউজ করছে 4, তার মানে কার্বন ডাইঅক্সাইডের অ্যাক্টিভ ভ্যালেন্সি 4। কার্বন মনোক্সাইডে কার্বনের অ্যাক্টিভ ভ্যালেন্সি 2। তার মানে অ্যাক্টিভ ভ্যালেন্সি টার্মটার মানে কি? অ্যাক্টিভ ভ্যালেন্সি মানে এই মুহূর্তে এই কম্পাউন্ডে সে কোন ভ্যালেন্সিটা ইউজ করছে। আর লেটেন্ট ভ্যালেন্সি হচ্ছে latent valency equals to highest valency minus active valency.
তার মানে আমরা কোনো কম্পাউন্ডে যখন আমরা তার হাইয়েস্ট ভ্যালেন্সি থেকে অ্যাক্টিভ ভ্যালেন্সি মাইনাস করব, তাহলে আমরা সেটাই হচ্ছে তার লেটেন্ট ভ্যালেন্সি বলবো। তাহলে আমি যদি বলি FeCl2 বা ফেরাস ক্লোরাইডের লেটেন্ট ভ্যালেন্সি কত, আমরা জানি যে আয়রনের 2 and 3 দুইটা ভ্যালেন্সির মধ্যে হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে 3, তার মানে ওর লেটেন্ট ভ্যালেন্সি হবে 3 মাইনাস ওর রাইট নাও FeCl2 তে ওর অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে 2, তার মানে 3 minus 2 equals to 1। তার মানে ফেরাস ক্লোরাইডে লেটেন্ট ভ্যালেন্সি হচ্ছে 1। এখন সেই এগেইন বিতে আসা একটা কোয়েশ্চেন, আয়রন শোজ ভেরিয়েবল ভ্যালেন্সি, এক্সপ্লেইন করতে বলছে। তো এইরকম একটা কোয়েশ্চেনের আনসারে আমরা ফার্স্টে ভেরিয়েবল ভ্যালেন্সি কী জিনিস সেটা লিখবো, মানে তার ডেফিনেশন লিখবো, অ্যান্ড দেন আমরা বলবো যে আয়রনের কনফিগারেশন থেকে আমরা বুঝতে পারি যে আয়রন 2 and 3 দুইটা ভ্যালেন্সি দেখাতে পারে। আর ভ্যালেন্সির দেখানোর নিয়ম আমরা অলরেডি শিখে ফেলেছি, সেক্ষেত্রে আমরা রেফারেন্স কম্পাউন্ডগুলো, রেফারেন্স অ্যাটমগুলো ইউজ করি। যেমন এক্ষেত্রে আমরা ক্লোরিন ইউজ করে দেখাবো যে FeCl2 বা ফেরাস ক্লোরাইডে ওর ভ্যালেন্সি 2, বিকজ ও দুইটা ক্লোরিনের সাথে অ্যাড হয়ে আছে বা দুইটা কম্পাউন্ডের সাথে বাইন্ড করে আছে, তার মানে ওর ভ্যালেন্সি এখানে 2। অ্যান্ড FeCl3 তে ওর ভ্যালেন্সি হচ্ছে 3, কারণ ও তিনটা ক্লোরিনের সাথে অ্যাড হয়ে আছে বা তিনটা ক্লোরিনের সাথে বাইন্ড হয়ে আছে। তার মানে অ্যাট এ টাইম আয়রন 2 দেখাচ্ছে এবং আয়রন ভ্যালেন্সি 3 দেখাচ্ছে, তার মানে আয়রন শোজ ভেরিয়েবল ভ্যালেন্সি। এভাবে আমরা জিনিসটাকে এক্সপ্লেন করে দিব। What is the latent valency of sulfur in the compound sulfur dioxide? So sulfur dioxide এর অনেকগুলো ভ্যালেন্সি আছে, আমরা দেখেছি 2, 4, 6 ভেরিয়েবল ভ্যালেন্সি আছে। সো এখানে এরকম একটা কোয়েশ্চেনে আমরা ফার্স্টে ডেফিনেশন দিব লেটেন্ট ভ্যালেন্সির, অ্যান্ড দেন আমরা সালফারের ম্যাক্সিমাম ভ্যালেন্সি 6 এটা বলবো। অ্যান্ড সালফার ডাইঅক্সাইডে ও হচ্ছে 4 ইউজ করছে, অ্যাক্টিভ ভ্যালেন্সি 4, তার মানে আমরা ফর্মুলাটা লিখবো লেটেন্ট ভ্যালেন্সি ইকুয়ালস টু ম্যাক্সিমাম ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি। সো 6 minus 4 equals to 2, তার মানে latent valency of sulfur in sulfur dioxide is 2। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এইটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট ফর কেমিক্যাল ফর্মুলা অ্যান্ড ফর ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার, তারপরে এরপরে যত রকম কেমিক্যাল বন্ড আছে অ্যান্ড দেন কেমিক্যাল রিয়াকশন আছে, সব কিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে গিয়ে রেডিকেল। সো রেডিকেল কী জিনিস এইটা বোঝার আগে একটু ছোট্ট করে আয়ন কী জিনিস বা চার্জ দিয়ে ব্যাপার স্যাপারগুলো কী জিনিস এটা একটু জেনে নিই। একটা অ্যাটম আমরা জানি যে নিউট্রাল হয়, কারণ অ্যাটমে যেই কটা প্রোটন থাকে সেই কটা ইলেকট্রন থাকে, কাজেই ওরা একজন আরেকজনকে প্লাস, যেহেতু প্রোটন পজিটিভ অ্যান্ড ইলেকট্রন নেগেটিভ, একজন আরেকজনকে অমিট করে ফেলে অ্যান্ড আলটিমেটলি অ্যাটমটা নিউট্রাল হয়ে যায়। বাট যদি একটা অ্যাটমের একটা ইলেকট্রন, আউটার শেল থেকে একটা ইলেকট্রন যদি তুমি ছেড়ে দাও বা লিভ করে ফেলো বা দিয়ে দাও, তাহলে একটা ইলেকট্রন ওদের কমে গেল, তখন আমরা বলি ওর মাথার উপরে একটা প্লাস সাইন দেই এবং এই জিনিসটাকে আমরা বলি ক্যাটায়ন। তার মানে কেউ যদি তার ইলেকট্রনিক কনফিগারেশন থেকে একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন বা যে কয়টা ইলেকট্রন দিয়ে দেয়, যদি তারা ইলেকট্রনটা দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা তাকে বলি ক্যাটায়ন এবং তার মাথার উপরে প্লাস সাইন আসে। এবং ভাইস ভার্সা, যদি উল্টা কিছু হয় যে একটা অ্যাটমের আউটার শেলে তুমি বাইরে থেকে ইলেকট্রন দিয়ে দিয়েছো, আরও এক্সট্রা ইলেকট্রন অ্যাড করেছো, তাহলে সেক্ষেত্রে ওর মাথার উপরে চার্জ হয় মাইনাস এবং তাকে আমরা বলি অ্যানায়ন। তাহলে এই যে ক্যাটায়ন হয়ে যাওয়া, অ্যানায়ন হয়ে যাওয়া, অল টুগেদার এই জিনিসগুলোকে আমরা বলি আয়ন। তার মানে একটা আয়ন কি জিনিস? আয়ন হচ্ছে গিয়ে যখন একটা অ্যাটমে যে কয়টা ইলেকট্রন থাকার কথা তার থেকে ইলেকট্রন কম আছে, তার মানে সে দিয়ে দিয়েছে, অথবা ইলেকট্রন বেশি আছে অর্থাৎ সে আরও অ্যাড করেছে ইলেকট্রন, এই ধরনের ব্যাপারগুলোকে আমরা বলি আয়ন এবং তার মাথার উপরে আইদার প্লাস সাইন হয় অথবা মাইনাস সাইন হয়। তাহলে এই প্লাস মাইনাস করে তারা করে কি? তারা হচ্ছে কম্পাউন্ড বানিয়ে ফেলতে চায় এবং তারা নিউট্রাল হয়ে যেতে চায়। তারা হচ্ছে গিয়ে মানে এই প্লাস মাইনাস না রেখে কিভাবে নিউট্রাল হওয়া যায়, কিভাবে কম্পাউন্ড বানিয়ে নিজেদেরকে স্টেবল করা যায় সেই চিন্তা করে। কিন্তু যদি তারা অনেকগুলো এলিমেন্ট মিলে তারা কম্পাউন্ড করে নিউট্রাল না হয়ে গিয়ে স্টিল তাদের মাথার উপরে সেই প্লাস বা মাইনাস সাইন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো রেডিকেল। মানে তারা
অনেকগুলো মিলেছে, অনেকগুলো এলিমেন্ট মিলে কম্পাউন্ড হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কম্পাউন্ড না হয়ে গিয়ে তারা কি হয়ে গিয়েছে, তারা স্টিল প্লাস বা মাইনাস মাথার উপরে রেখে দিয়েছে এবং তারা স্টিল আয়নের মতো বিহেভ করছে। তারা আয়নের মতো আয়ন যেসব ক্যারেক্টারিস্টিক্স দেখায় তারা সেই সব ক্যারেক্টারিস্টিক্সই দেখাচ্ছে, তাদেরকে আমরা বলি রেডিকেল। তাহলে সুন্দর করে যদি একটা ডেফিনেশন আমরা জানতে চাই, a bundle of atoms from more than one element, তাহলে অনেকগুলো এলিমেন্ট মিলে অনেকগুলো এলিমেন্টের অ্যাটমের একটা বান্ডেল আমরা ক্রিয়েট করব, which combine together acquire পজিটিভ or নেগেটিভ চার্জ, তার মানে তাদের মাথার উপরে স্টিল পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকবে, অ্যান্ড অ্যাক্ট অ্যাজ অ্যান আয়ন অফ এন এলিমেন্ট, তারা স্টিল আয়নের মতো বিহেভ করবে, ইজ কল্ড রেডিকেল। তাহলে আমরা রেডিকেল সম্পর্কে বুঝে গিয়েছি যে রেডিকেল কি জিনিস। যদি অনেকগুলো অ্যাটম মিলে, অনেকগুলো এলিমেন্ট থেকে অনেকগুলো অ্যাটম এনে তাদেরকে মিলিয়ে আমরা একটা বান্ডেল ক্রিয়েট করি, বাট স্টিল তাদের মাথার উপরে প্লাস বা মাইনাস সাইন থাকে এবং তারা কম্পাউন্ডের মতো বিহেভ না করে আয়নের মতো বিহেভ করে, সেটাকে আমরা বলি রেডিকেল। তাহলে একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, যে ফর এক্সাম্পল অ্যামোনিয়ামের এক্সাম্পলটা দিয়েছে, যে অ্যামোনিয়াম হচ্ছে NH4+, সো এখানে একটা নাইট্রোজেন আছে আর 4টা হাইড্রোজেন আছে, তার মানে অনেকগুলো এলিমেন্টের অনেকগুলো অ্যাটম এসে মিলেছে, তারপরেও ওদের মাথায় এখনো প্লাস সাইনটা যায়নি, তার মানে ওদের মাথায় এখনো প্লাস আছে, ওদের পজিটিভ চার্জটা রয়ে গিয়েছে এবং সে অ্যাটমের মতো আয়নের মতো বিহেভ করবে, তাহলে তাকেই আমরা বলি হচ্ছে গিয়ে রেডিকেল। সো অ্যামোনিয়াম আয়ন হচ্ছে একটা রেডিকেল। তাহলে রেডিকেলের একটা লিস্ট তোমাদের ধরিয়ে দেওয়া আছে বুকের ভিতরে, যেটা খুবই এলোমেলো এবং এইটাও মনে রাখা খুবই কষ্টের, কিন্তু মনে রাখা জরুরি। যেরকমটা আমি বলেছিলাম যে রেডিকেল থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল ফর্মুলা একটু পরেই বানানো শুরু করব, সেগুলো বিভিন্ন ইকুয়েশনে ইউজ করে রিয়াকশন করব এবং রিয়াকশন থেকে আমরা ব্যালেন্স আউট করব। বাট তুমি যদি রেডিকেলের ঠিকঠাক স্ট্রাকচারই না জানো বা রেডিকেলের চার্জ কীরকম এগুলো না জানো, সেক্ষেত্রে তুমি এগুলো সুন্দর করে বসাতে পারবে না, কেমিক্যাল ফর্মুলা ভুল হবে। কাজে এই লিস্টটাও মনে রাখা খুবই জরুরি এবং এই লিস্টটাও মনে রাখা ফরজ। কাজে এত বড় একটা লিস্ট নিশ্চয়ই আমি তোমাদের পড়তে দিব না, এটার একটা ছোট্ট ট্রিক্স আমি বলে দিচ্ছি। সো এই লিস্টটা নোট ডাউন করে ফেলো। রেডিকেলসের মধ্যে এই দুজন হচ্ছে গিয়ে +1 চার্জ দেয়, আমরা বলবো +1 চার্জ দেয় এবং তার ভ্যালেন্সি 1, মানে এখানে যে নাম্বারটা লিখবো যদি আমি প্লাস মাইনাস সহ লিখি তার মানে সে হয়ে যাবে চার্জ, বাট আমি যদি প্লাস মাইনাস ছাড়া এটাকে কাউন্ট করি সেক্ষেত্রে শুধু ডিজিটটা যদি বসাই তাকে আমরা বলবো ভ্যালেন্সি। ভ্যালেন্সির ক্ষেত্রে কখনোই প্লাস মাইনাস বসাতে হয় না, সো ভ্যালেন্সি ইজ লাইক 1 2 3, বাট তুমি যদি চার্জ বলতে যাও ভ্যালেন্সি না বলে চার্জ বলতে গেলে হচ্ছে +1 -1 -2 এগুলো আমরা বলবো। তাহলে আমি এখানে চার্জ লিখছি, বাট এই নাম্বারটাই হচ্ছে গিয়ে ভ্যালেন্সি উইদাউট দ্য প্লাস অ্যান্ড মাইনাস। সো ওদের নাম কি? অ্যামোনিয়াম, নাম সহ একদম মুখস্থ করে ফেলতে হবে। অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, এই দুজন হচ্ছে গিয়ে প্লাস। আর আপাতত রেডিকেলসের মধ্যে প্লাস কেউ নাই। এরপরে হচ্ছে গিয়ে -1, -1দের মধ্যে আছে NO2 মাইনাস, NO3 মাইনাস, OH মাইনাস, HCO3 মাইনাস, HSO4 মাইনাস, এই কজন হচ্ছে গিয়ে -1। তাহলে এদের নামগুলো তো জেনে ফেলতে হবে। ওর নাম হচ্ছে গিয়ে নাইট্রাইট এবং ওর নাম হচ্ছে নাইট্রেট। তাহলে এই জিনিসটা কিভাবে মনে রাখবো? এটা তো গুলিয়ে যাবে যে Na2 মাইনাস হচ্ছে নাইট্রাইট এবং NO3 মাইনাস হচ্ছে গিয়ে নাইট্রেট। এটা কিভাবে মনে রাখবো? সেক্ষেত্রে যে হেল্পটা নিতে পারো সেটা হচ্ছে 8 মানে হচ্ছে গিয়ে খেয়ে ফেলা, তার মানে ও হচ্ছে বেশি বেশি অক্সিজেন খেয়ে বেশি বেশি অক্সিজেন নিয়ে ফেলেছে, তার মানে যে হচ্ছে গিয়ে বেশি নাম্বারের তাকে আমরা বলবো লাস্টে বলবো 8 এবং যে কম নাম্বারের তার লাস্টে বলবো 8। তার মানে এখানে কি হবে?
নাইট্রাইট মানে নাইট্রাইট হচ্ছে NO2 মাইনাস, যার নাম্বার কম, অক্সিজেন নাম্বার কম, এবং নাইট্রেট হবে NO3 মাইনাস, মানে ওর অক্সিজেন নাম্বার বেশি। নাইট্রাইট অ্যান্ড নাইট্রেট। তারপরে হচ্ছে গিয়ে OX মাইনাস, OH মাইনাস, এটাকে বলে হচ্ছে হাইড্রোক্সাইড। এইটাকে বলে বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট, দুইটাই বলা যায়, যেটা ইচ্ছা সেটা বলবে। বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট, কারণ এখানে একটা সামনে হাইড্রোজেন আছে, কাজে হাইড্রোজেন কার্বনেট বললেও বলা যায়, বা সামনে হাইড্রোজেন থাকার কারণে এটাকে বাইকার্বনেটও বলা যায়। সেম গোজ ফর দিস, এটাকে আমি বাইসালফেট, যেহেতু সামনে হাইড্রোজেন আছে, বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট বলতে পারি। এইগুলো হচ্ছে গিয়ে -1 যাদের চার্জ বা ভ্যালেন্সি যাদের 1 তাদের লিস্ট। তাহলে এরপরে আমরা হচ্ছে আরো কতগুলো, এখনো শেষ হয়নি। এবার হচ্ছে গিয়ে -2 যারা, -2 এর মধ্যে আছে SO3 2 মাইনাস, SO4 2 মাইনাস, তারপরে আছে CO3 2 মাইনাস। এরা হচ্ছে গিয়ে -2। তার মানে এদের নাম যদি বলি, এগেইন আমরা যদি চিন্তা করি যে 3 আর 4, তার মানে ওর অক্সিজেন নাম্বার ছোট, ওর নাম হবে হচ্ছে সালফাইড, ওকে। আর ওর নাম যেহেতু নাম্বার অফ অক্সিজেন যেহেতু বড়, তার মানে ওর নামের শেষে থাকবে 8, সালফেট। এর নাম হচ্ছে কার্বনেট। তাহলে সালফাইড, সালফেট, কার্বনেট, এরা হচ্ছে -2 চার্জওয়ালা বা হচ্ছে ভ্যালেন্সি 2। এবার হচ্ছে গিয়ে -3তে দি ওয়ান অ্যান্ড অনলি ফসফেট, এই হচ্ছে গিয়ে -3। ফসফেট। তাহলে আপাতত রেডিকেলের লিস্টগুলো আমরা পেয়ে গিয়েছি। এখানে হচ্ছে গিয়ে +1 -1 যারা আছে চার্জ যুক্ত তাদের লিস্ট, এবং এখানে হচ্ছে -2 অ্যান্ড -3 যারা আছে তাদের লিস্ট। এই লিস্টটা এক্ষুনি নোট ডাউন করে ফেলো। অ্যান্ড যেরকম আমি বলি যে এর থেকে বেটার হয় যদি এখনই মেমোরাইজ করে ফেলো, মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো, বিকজ এটা হচ্ছে অলওয়েজ লাগবে। সো এই জিনিসটা মনে রাখা কিন্তু এগেইন ফরজ। সো এইরকম একটা কোয়েশ্চেন হচ্ছে যদি দিয়ে দেয় যে ফসফোনিয়াম ইজ এ রেডিকেল, এটা প্রুফ করে দেখাও বা এক্সপ্লেন করো, সেক্ষেত্রে আমরা এগেইন রেডিকেলের ডেফিনেশন দিব, অ্যান্ড দেন ফসফোনিয়ামের কথাটা বলবো যে ফসফোনিয়াম হচ্ছে গিয়ে অনেকগুলো এলিমেন্ট থেকে অনেকগুলো অ্যাটম নিয়ে এরা কম্বাইন্ড হয়ে বান্ডাল আউট হয়ে একটা কি বলে, এরপরে অনেকগুলো কম্পাউন্ড নিয়ে আছে, বাইন্ড আউট হয়ে আছে, কিন্তু স্টিল ওদের মাথার উপর একটা চার্জ আছে, +1 চার্জ, অ্যান্ড এ হচ্ছে এখনো আয়নের মতো বিহেভ করে, কাজেই ফসফোনিয়াম একটা রেডিকেল। এই কথাটা এখানে লিখে দেওয়া আছে, তোমরা চাইলে পোস্ট করে নিয়ে একটা নোট ডাউন করে ফেলতে পারো। এখন আমরা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক কেমিক্যাল ফর্মুলা, এটা শিখবো। এই জিনিসটা শেখাটা কেন জরুরি, এই জিনিসটা যদি তুমি ঠিকঠাক না শিখতে পারো, ওই যে যেরকমটা বললাম যে কয়েকদিন পরেই আর নতুন চ্যাপ্টার শুরু হবে, তখন যতগুলো ইকুয়েশন লিখতে হবে, যতগুলো ফর্মুলা লিখতে হবে, সেগুলো ব্যালেন্স আউট করে ম্যাথ করতে হবে, কিচ্ছু করতে পারবো না যদি তুমি কেমিক্যাল ফর্মুলা কিভাবে লিখতে হয় সেটাই না জানো, তাহলে কেমিস্ট্রি পড়ে কোনো লাভ নাই। কাজে এই বেসিকগুলো হচ্ছে গিয়ে এখন আমরা শিখে ফেলবো। তাহলে কেমিক্যাল ফর্মুলা শিখতে গেলে সেই আমাদের আগের জিনিস ভ্যালেন্সি এর হেল্প নিতে হবে। তার মানে ভ্যালেন্সি জানা ছাড়া কোনো উপায় নাই, তার মানে ভ্যালেন্সি জানতেই হবে। সো কেমিক্যাল ফর্মুলা লেখার একটা সিস্টেম আছে। তা আমরা হচ্ছে গিয়ে সবার আগে মেটাল নিয়ে কাজ করি, তারপরে নন মেটাল নিয়ে কথা বলি। তাহলে যদি সোডিয়াম ক্লোরাইড, বললাম সোডিয়াম আর ক্লোরিন দিয়ে একটা কম্পাউন্ড বানিয়ে দেখাও, তাহলে আমরা সোডিয়ামের ভ্যালেন্সি লিখবো 1 অ্যান্ড ক্লোরিনের ভ্যালেন্সি লিখবো 1। এরপরে আমরা ক্রস করব, এই ভ্যালেন্সি যাবে ওর কাছে,
এবং এই ভ্যালেন্সি আসবে ওর কাছে। তার মানে কি আমি সোডিয়াম অ্যান্ড ক্লোরিন লিখে ফেলবো, লিখার পরে সোডিয়ামের যে ভ্যালেন্সি 1 সেটা আমি দিব হচ্ছে গিয়ে ক্লোরিনকে, আর এখানে ক্লোরিনের যে ভ্যালেন্সি 1 সেটা আমি দিব সোডিয়ামকে। এবার যেহেতু নাম্বারটা 1 লেখা লাগে না, তাহলে আমি এখানে ওদের আলটিমেট ফর্মুলা পেলাম NaCl। এখন যদি আমরা ওয়াটারের চিন্তা করি, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, সো হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন এই দুটাকে নিয়ে কাজ করব। তাহলে হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 অ্যান্ড অক্সিজেনের ভ্যালেন্সি 2। তার মানে আমরা কি করব, এখানে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন লিখে ফেলবো, লিখার পরে আমরা কি করব, হাইড্রোজেনের ভ্যালেন্সি দিব অক্সিজেনকে অ্যান্ড অক্সিজেনের ভ্যালেন্সি দিব হাইড্রোজেনকে 2। তাহলে যেরকমটা বললাম যে নিচে 1 থাকলে লেখা লাগে না, তাহলে আমাদের আলটিমেট ফর্মুলা দাঁড়াবে H2O। আমরা যদি চিন্তা করি আরেকটু কঠিনের দিকে যাই, যদি আমরা চিন্তা করি ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সো ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হবে হচ্ছে 2 অ্যান্ড অক্সিজেনের ভ্যালেন্সি 2। সেই সিস্টেম ওয়াইজ আমরা কি করব, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন লিখে ফেলবো অ্যান্ড দেন আমরা একটা ক্রস করব। ক্রস কীরকম করব, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি দিব অক্সিজেনকে অ্যান্ড অক্সিজেনের ভ্যালেন্সি দিব ম্যাগনেসিয়ামকে। এখন যেহেতু নাম্বারগুলো মিলে গিয়েছে বা নাম্বারগুলো ডিভিজেবল, কাজে আমরা এটাকে ডিভাইড করে ফেলবো। আলটিমেট ফর্মুলা দাঁড়াবে MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। অলরেডি খেয়াল করে ফেলেছো যে লাস্টে আমরা এরকম অক্সাইড বলি, লাস্টে যারা আছে ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এরকম বলি, অ্যালুমিনিয়াম ব্রোমাইড। তো বিষয়গুলো কি, লাস্টে যাদের নাম থাকে তাদের নামটা একটু চেঞ্জ হয়ে যায়, হয়ে অক্সাইড, ক্লোরাইড, ব্রোমাইড এমন হয়ে যায়। এরপরে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করি, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, ক্লোরিনের ভ্যালেন্সি 1, সো অ্যালুমিনিয়াম অ্যান্ড ক্লোরিন লিখে ফেললাম। এরপরে আমরা হচ্ছে একটা ক্রস করব। ক্রস কীভাবে করব, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3 হচ্ছে গিয়ে ক্লোরিনকে দিব অ্যান্ড ক্লোরিনের ভ্যালেন্সি 1 অ্যালুমিনিয়ামকে দিব। তাহলে যেহেতু লেখা লাগে না 1, সেক্ষেত্রে আমরা কি লিখব, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। এখন যদি এই জিনিসটাই আমরা অক্সিজেন দিয়ে করতে চাই, অ্যালুমিনিয়াম 3, অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, তাহলে আমরা এগেইন অ্যালুমিনিয়াম অ্যান্ড অক্সিজেন লিখে ফেললাম। এবার একটা ক্রস আউট করব, তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3 যাবে অক্সিজেনের কাছে এবং অক্সিজেনের ভ্যালেন্সি 2 যাবে অ্যালুমিনিয়ামের কাছে। দুইটা ডিফারেন্ট নাম্বার এবং তারা ডিভিজিবল না, তাহলে এটাই ওদের আলটিমেট ফর্মুলা, এখানে আর কিছু চেঞ্জ করার নাই। তাহলে ওদের আলটিমেট ফর্মুলা দাঁড়ালো Al2O3। সো এইভাবে করে আমরা কি করতে পারি, যে কোনো ফর্মুলা আমরা বানিয়ে ফেলতে পারি উইথ দ্য হেল্প অফ ভ্যালেন্সি। তার মানে ভ্যালেন্সি শিখে ফেলতে হবে, না হলে ফর্মুলা লেখা যাবে না। যদি তোমাকে বলি যে ফেরাস ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইডের ব্যাপারগুলো, তোমাকে আমি বললাম ফেরাস ইউজ করব 2 অ্যান্ড দেন অক্সিজেনই ধরলাম, অক্সিজেন ধরবো হচ্ছে গিয়ে 2, তার মানে আয়রন লিখলাম, অক্সিজেন লিখলাম। এবার ক্রস আউট করব, আয়রনের 2 ভ্যালেন্সি যাবে হচ্ছে অক্সিজেনের কাছে, অক্সিজেনের 2 ভ্যালেন্সি আসবে আয়রনের কাছে। যেহেতু ওরা ডিভিজিবল, কাজে কাটাকাটি হয়ে যাবে, ওদের আলটিমেট ফর্মুলা দাঁড়াবে FeO। সো আমরা যেরকম নাম বলা শিখেছি, এর নাম কি হবে, যেহেতু ও 2 ভ্যালেন্সি ইউজ করেছে, যেটা ওর ছোট ভ্যালেন্সি, তাহলে ওর নাম হবে হচ্ছে ফেরাস অক্সাইড। বাট আমরা যদি ফেরাস ফেরিক এই ঝামেলায় না যেতে চাই, তাহলে আমরা এটাকে এভাবেও বলতে পারি আয়রন 2 অক্সাইড। তার মানে আমি এটাকে এরকমও লিখতে পারি ফেরাস অক্সাইড, এভাবেও লিখে দিতে পারি, বা আমি এটাকে আয়রন লিখে ব্র্যাকেটে এরকম করে 2 রোমানে 2 লিখে পরে অক্সাইড লিখে দিতে পারি। দুইটাই কাজে দিবে, বাট শিখে রাখার জন্য দুইটাই শেখা ভালো।
এখন আমরা যদি ফেরিক ইউজ করি মানে আয়রনের 3 ভ্যালেন্সি ইউজ করি তাহলে কি হবে? তাহলে আয়রন অ্যান্ড অক্সিজেন আমরা যদি ক্রস আউট করি তাহলে আয়রনের ভ্যালেন্সি 3 যাবে অক্সিজেনের কাছে, অক্সিজেনের ভ্যালেন্সি 2 আসবে আয়রনের কাছে। এখানে এরা ডিভিজিবল না, তাহলে এটাই ওদের আলটিমেট ফর্মুলা Fe2O3। তাহলে ওর নাম কি হবে? ওর নাম হবে হচ্ছে ফেরিক, যেহেতু ও হচ্ছে ওর বড় ভ্যালেন্সিটা ইউজ করেছে, কাজে ওর নাম হবে ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড, বা আমরা যদি ফেরাস ফেরিকের মধ্যে না যেতে চাই তাহলে আমরা ওদের নাম দিব আয়রন 3 অক্সাইড, রোমানে দিতে হবে। এই সব গেল হচ্ছে গিয়ে এত সময় যেগুলো করলাম সেগুলো হচ্ছে গিয়ে সব এলিমেন্ট ইউজ করে। এখন যদি আমরা একটু রেডিক্যাল ইউজ করে কোনো ফর্মুলা লিখতে চাই তাহলে একটু লিখে দেখি। যদি আমরা ফার্স্টে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে চিন্তা করি, অ্যামোনিয়াম, কাজে এইটার ভ্যালেন্সি হচ্ছে গিয়ে 1, আর ক্লোরাইড ভ্যালেন্সি, ক্লোরিনের ভ্যালেন্সি 1। সো অ্যামোনিয়াম লিখলাম, ক্লোরিন লিখলাম। এখন আমরা ক্রস আউট করব, অ্যামোনিয়ামের ভ্যালেন্সি 1 যাবে ক্লোরিনের কাছে এবং ক্লোরিনের ভ্যালেন্সি 1 আসবে অ্যামোনিয়ামের কাছে। 1 1 আর লেখা লাগবে না, কাজে ওর আলটিমেট ফর্মুলা হবে NH4Cl। যেহেতু এই 1 আর লেখা লাগছে না তাই আমি আর অ্যামোনিয়ামের ব্র্যাকেটও দেইনি, আচ্ছা একবারে লিখে ফেলা যায় অ্যামোনিয়াম ক্লোরাইড। এরপরে যদি আমি বলি অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম 3 ভ্যালেন্সি, সালফেট SO4 2- এর ভ্যালেন্সি হচ্ছে 2, তাহলে আমি অ্যালুমিনিয়াম লিখব, সালফেট লিখব। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3 যাবে সালফেটের কাছে, তার মানে এই যে একটা নাম্বার যেটা 1 না, সেই নাম্বারটা লিখতে গেলে আমাকে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? যদি আমি ব্র্যাকেট না ইউজ করতাম তাহলে দেখে লাগতো এরকম হয়ে যেত জিনিসটা, SO4 3 দেখে লাগতো অক্সিজেন, সালফার হতে একটা আছে, অক্সিজেন হয়তো 43টা আছে, যেটা আসলে ট্রু না। কাজে আমাকে সালফেট জিনিসটাকে একসাথে রেখে একটা ব্র্যাকেট দিয়ে নিউ নাম্বারটা বসাতে হবে। আর ওর ভ্যালেন্সি, সালফেটের ভ্যালেন্সি 2 যাবে অ্যালুমিনিয়ামে, যেহেতু এটা একটা এলিমেন্ট এখানে আমি আর কোনো ব্র্যাকেট দিব না, এখানে হচ্ছে গিয়ে 2 ডিরেক্ট লিখে দিব। তাহলে ওদের আলটিমেট ফর্মুলা হবে Al2SO4, যেটা ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে লিখব 3 অ্যালুমিনিয়াম সালফেট। আর একটা যদি চিন্তা করি অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম NH4+ এর ভ্যালেন্সি 1 আর কার্বনেট CO3 2- এর ভ্যালেন্সি 2। তাহলে অ্যামোনিয়াম কার্বনেট যদি আমি লিখতে চাই, অ্যামোনিয়াম কার্বনেট লিখলাম, লেখার পরে আমি এখন ক্রস আউট করব, তার মানে অ্যামোনিয়ামের 1 ভ্যালেন্সি যাবে কার্বনেটের কাছে, সো এটা ব্র্যাকেট দিয়ে আমি 1 লিখে ফেললাম, আর কার্বনেটের 2 ভ্যালেন্সি যাবে অ্যামোনিয়ামের কাছে, যেহেতু 2 আর একটা বিশাল নাম্বার, কাজে এটাও আমাকে ব্র্যাকেট দিয়ে লিখে ফেলতে হবে। আলটিমেট ফর্মুলা দাঁড়াবে NH4 2CO3। এখন এখানে আর ব্র্যাকেটও দিব না, কারণ আমি এখানে আর নাম্বারও লিখবো না, 1 না লিখলেও চলে। অ্যামোনিয়াম কার্বনেট। আমরা যদি চিন্তা করি ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম যার ভ্যালেন্সি 2 অ্যান্ড সালফেট SO4 2- ওর ভ্যালেন্সিও 2। তাহলে আমি যদি এগেইন ক্রস আউট করি তাহলে ম্যাগনেসিয়ামের 2 ভ্যালেন্সি যাবে হচ্ছে সালফেটের কাছে, অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, অ্যান্ড দেন এখানে সালফেটের ভ্যালেন্সি 2 যাবে ম্যাগনেসিয়ামের কাছে। দেন আমি দেখলাম আরে এটা তো ডিভিজিবল, কাজে এদেরকে ডিভাইড করে ফেলি, করলে হবে কি MgSO4, যেহেতু SO4 এর পরে আর কোনো নাম্বার ইউজ করতে হচ্ছে না তাহলে আর ব্র্যাকেটও দিতে হচ্ছে না। এই সব গেল হচ্ছে গিয়ে কেমিক্যাল ফর্মুলা উইথ
দ্য হেল্প অফ রেডিকেলস, রেডিকেলের হেল্প নিয়ে কীভাবে আমরা কেমিক্যাল ফর্মুলা বের করতে পারি। আচ্ছা, আর একটা যদি বলি কার্বন ডাই অক্সাইড দিয়ে, কার্বনের ভ্যালেন্সি 4 ইউজ করব, অক্সিজেনের ভ্যালেন্সি 2 ইউজ করব। তাহলে আমি যদি কার্বন আর অক্সিজেন লিখি অ্যান্ড দেন ক্রস আউট করি, কার্বনের 4 ভ্যালেন্সি যাবে অক্সিজেনের কাছে অ্যান্ড অক্সিজেনের 2 ভ্যালেন্সি যাবে হচ্ছে কার্বনের কাছে। এখন দেখলাম যে এটা ডিভিসিবল উইথ 2, তাহলে হচ্ছে এখানে আর একটা 2 থেকে যায়, তার মানে ওদের মেইন ফর্মুলা হবে CO2। তাহলে এরকম একটা এমসিকিউ তোমাদের প্রায়ই আসবে, কিরকম যে কার্বন ডাই অক্সাইডে কার্বনের ভ্যালেন্সি কত। এই এমসিকিউ আসলে আমি নিজেও এতবার ডিল করেছি যে কার্বন ডাই অক্সাইডে কার্বনের ভ্যালেন্সি কত। তো সবাই একদম চোখ বন্ধ করে, অক্সিজেনের পাশে 2 আছে, ক্রস করে নিশ্চয়ই 2টা আসছে, তার মানে কার্বনের ভ্যালেন্সি মনে হয় এখানে 2, সবাই চোখ বন্ধ করে 2 দাগায়। বাট দ্য থিং ইজ অক্সিজেনের ভ্যালেন্সি আসলে ছিল 2 অ্যান্ড কার্বনের ভ্যালেন্সি ছিল 4, যেটা কাটাকাটি করে লাস্টে 2 ছিল বলে আমরা এখানে 2 লিখেছি। তার মানে কার্বন ডাই অক্সাইডে কার্বনের ভ্যালেন্সি 4, কার্বন ডাই অক্সাইডে কার্বনের ভ্যালেন্সি 4, কার্বন মনোক্সাইডে কার্বনের ভ্যালেন্সি 2। কিরকম সেটা? কার্বনের ভ্যালেন্সি যেখানে 2, অক্সিজেনের ভ্যালেন্সি যেখানে 2, সেখানে আমি যদি ক্রস আউট করি, তাহলে কার্বনের ভ্যালেন্সি আসবে অক্সিজেনের কাছে, অক্সিজেনের ভ্যালেন্সি যাবে কার্বনের কাছে, কাটাকাটি করলে আলটিমেট ফর্মুলা হয় কার্বন মনোক্সাইড CO। এইরকম একটা ফর্মুলায় তোমার যদি বলে যে কার্বনের ভ্যালেন্সি কত, সেক্ষেত্রে তুমি কিন্তু আবার 1 বসিয়ে দিতে পারবে না। কার্বন মনোক্সাইডে কার্বনের ভ্যালেন্সি 2, কার্বন ডাই অক্সাইডে কার্বনের ভ্যালেন্সি 4। অনেকবার বলেছি কারণ এই জিনিসটা আসলে এমসিকিউতে আসে। সো আমরা যদি কেমিক্যাল ফর্মুলার একটা সামারি বলে ফেলতে চাই যে আসলে তাহলে আমি কি কি জিনিস নোটিস করব, সেটা হচ্ছে আমি যখন নাম্বার বসাবো তখন আমি অবশ্যই ছোট করে নাম্বারটা বসাবো, লেটারের সমান সমান নাম্বার বসানো যাবে না, আমি যেই নাম্বারটাই বসাবো ছোট করে বসাবো। তারপরে যদি মেটাল আর নন মেটালের সাথে রিয়াকশন হয়, সেক্ষেত্রে আমি মেটালকে আগে রাখবো আর নন মেটালকে পরে রাখবো, মেটালকে আগে রাখবো, নন মেটালকে পরে রাখবো। যদি আমি ডিভিসেবল হয় কোনো নাম্বার দিয়ে, তাহলে আমি অবশ্যই ডিভাইড করব। এই যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখালাম C2O4 এরকম ছিল, যেটাকে আমি কাটাকাটি করে হচ্ছে গিয়ে আলটিমেট CO2 এরকম লিখবো। তার মানে যদি ডিভিসিবল হয় নাম্বারগুলো ডিভাইড করা যাবে। অ্যান্ড দেন যদি লাস্টে 1 থাকে, সেই 1গুলো আমরা লিখি না। যেমন সোডিয়াম ক্লোরাইড যেটা বললাম, সোডিয়ামেরও 1 ছিল, ক্লোরিনেরও 1 ছিল, সেই 1গুলো আমরা লিখি না, শুধুমাত্র নাম্বার থাকলেই সেটা আমরা লিখি। যদি ডিভাইড করা যায় সুন্দর করে, আমরা ডিভাইড করে ফেলবো। অ্যান্ড দেন যদি রেডিকেল ইউজ করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই নাম্বার ইউজ করতে গেলে ব্র্যাকেট দিতে হবে, নাম্বার ইউজ করতে গেলে ব্র্যাকেট ইউজ করতে হবে, না হলে যেরকমটা বললাম যে NH42 হয়ে যাবে, যেটা আসলে ট্রু না, বা দেখে মনে হবে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 42টা। সো এরকম না দেখানোর জন্য NH4 যে একটা বান্ডেল, এরা সবসময় বান্ডেল হিসেবেই থাকবে, ব্র্যাকেটে রাখতে হবে, নিউ নাম্বার পাশে ব্র্যাকেটের পাশে লিখতে হবে, অ্যান্ড দেন বাকি সমস্ত ফর্মুলার বাকি স্ট্রাকচারটা লিখতে হবে। ফর্মুলা হচ্ছে 2 টাইপের হয়, একটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা, একটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এতক্ষণ আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। তার মানে কি, কেমিক্যাল ফর্মুলায় আমরা কোন কোন এলিমেন্ট ইউজ করেছি এবং সেটার কয়টা করে অ্যাটম ইউজ করেছি, জাস্ট নাম্বারটা লিখে দিব, সেই এলিমেন্টের নাম লিখবো অ্যান্ড দেন নাম্বারটা লিখবো। এইটা ইউজ করে যেটা আমরা বলি সেটাই হচ্ছে গিয়ে কেমিক্যাল ফর্মুলা, যেই ফর্মুলাটা লেখা হয়। যেমন ধরো আমি যদি বলি যে মিথেন CH4, তার মানে এখানে আমি দেখে বুঝতে পারছি একটা কার্বন ইউজ হয়েছে এবং 4টা হাইড্রোজেন ইউজ হয়েছে। আমরা যদি বলি কার্বন ডাই অক্সাইড, এটা দেখেও বোঝা যাচ্ছে একটা কার্বন ইউজ হয়েছে, 2টা অক্সিজেন ইউজ হয়েছে। তার মানে আমরা এখানে কোনো রকম ঝামেলা না করে এলিমেন্ট কি কি ইউজ হয়েছে এবং তাদের নাম্বার কয়টা অ্যাটম ইউজ হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে নাম্বার পাশে বসিয়ে দিই, এটাকে আমরা বলি কেমিক্যাল ফর্মুলা। তাহলে ডেফিনেশন এখানে দেওয়া আছে, তোমরা পজ করে নোট ডাউন করে নিও, বিকজ এটা এতে আসতে পারে। এরপরে স্ট্রাকচারাল ফর্মুলা। সো স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে গিয়ে তুমি কয়টা অ্যাটম আছে সেটা জানানো ছাড়াও সেই অ্যাটমগুলো কিভাবে সাজুগুজু করে আছে, কিভাবে এরা অর্গানাইজ হয়ে আছে, সেটাও তো তোমাকে দেখিয়ে দিতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। সেটা কিরকম, আমি যদি মিথেন লিখি, এখানে মিথেন লিখলে CH4 তারা কিভাবে আছে,
কার্বনের 4টা হাত চারদিকে দিয়ে সেই 4টা হাতের সাথে হাইড্রোজেন লেগে আছে। এইভাবে তুমি দেখানো যে শুধু আমি CH4 না বলে এই 4টা হাইড্রোজেন কিভাবে আছে কার্বনের সাথে সেজে গুজে, সেটাও তোমাকে দেখিয়ে দিতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। আমি যদি কার্বন ডাই অক্সাইডের বলি, তাহলে কার্বন ডাই অক্সাইড এইভাবে থাকে। কার্বনের 4টা হাত দুই দিকে থাকবে, অক্সিজেনের 2টা করে হাত, কাজে এখানে অক্সিজেন 2টা হাত পেয়েছে, কার্বন দুই পাশে 2টা করে 4টা হাত পেয়েছে। এভাবে করে থাকাকে আমরা বলি কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে বোঝা গেল যে কেমিক্যাল ফর্মুলা আর স্ট্রাকচারাল ফর্মুলার মধ্যে ডিফারেন্সটা কি। কেমিক্যাল ফর্মুলা বললে আমরা কোন কোন এলিমেন্টের কয়টা অ্যাটম ইউজ করেছি সেটা বুঝাবো, জাস্ট কোনো রকম অর্গানাইজ করবো না। বাট যদি আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা বলে, সেক্ষেত্রে আমরা এটা ড্রয়িং করে দেখিয়ে দিতে হবে যে ওরা কিভাবে সাজুগুজু করে আছে। এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। এটারও ডেফিনেশন আসতে পারে, কাজে পজ দিয়ে নোট ডাউন করে নিতে পারো। আচ্ছা, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে যাব, সেটা হচ্ছে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস নিয়ে অলরেডি হয়তো বা আইডিয়া আমরা চ্যাপ্টার 4-এ কিছুটা পেয়ে গিয়েছি। আমরা জানি যে গ্রুপ 18-এ যারা থাকে তাদেরকে ইনার্ট গ্যাস বলে। বাট ইনার্ট গ্যাস ব্যাপারটা কি? ইনার্ট গ্যাস হচ্ছে আদার নেম বলা যায় নোবেল গ্যাস। সো আমাদের আশেপাশে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো স্টুডেন্ট, অ্যান্ড আমাদের আব্বু আম্মুরা বলে যে তুমি তার মতো হও না কেন। সো এরা হচ্ছে সেই টাইপের গ্যাস যাদের মতো সবাই হতে চায়। তার মানে এরা কীরকম, এদের অরবিটালগুলো যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, যেই অরবিটালে যেই কয়টা ইলেকট্রন থাকা দরকার সেই অরবিটালে ওদের সেই কয়টা করেই ইলেকট্রন আছে, তাহলে ওরা একদম কমপ্লিটলি ফুলফিল। ওদের যেই শেলে যে কয়টা ইলেকট্রন থাকার দরকার, যেই ফার্স্ট শেলে হচ্ছে 2টা ইলেকট্রন, এরপরে শেলে 8টা ইলেকট্রন, এরপরে শেলে 8টা ইলেকট্রন, যেভাবে সাজুগুজু করে থাকা দরকার এবং তারা সেই কয়টা ইলেকট্রন তারা ফুলফিল করে তারা মোস্ট স্টেবল অবস্থায় আছে। একদম ফুলফিল সব ইলেকট্রন যদি একসাথে থাকে, তারা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি স্টেবল হয়, তারা কোনো রিয়াকশনে যায় না, তারা কোনো কম্পাউন্ড তৈরি করে না, তারা কারোর সাথে বন্ড তৈরি করে না, এবং তারা একা একা থাকতে পছন্দ করে। তাহলে এই টাইপের গ্যাসগুলোকে আমরা বলি ইনার্ট গ্যাস। তাহলে গ্রুপ 18-এ যারা আছে তাদের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, এখানে ফার্স্ট একটা শেল আছে, একটা শেলে 2টা ইলেকট্রন থাকতে পারে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওর 2টা ইলেকট্রন আছে, তাহলে ও হচ্ছে গিয়ে ফুলফিলড। নিয়নের লাস্টে 8টা, আর্গনের লাস্ট শেলে 8টা, ক্রিপ্টনের লাস্ট শেলে 8টা, জেননের 8টা এবং রেডনেরও 8টা। তাহলে লাস্ট শেলের সবগুলোতে যারা যেই পরিমাণ ইলেকট্রন থাকা দরকার সেই পরিমাণ ইলেকট্রন নিয়ে ফুলফিলড অবস্থায় আছে, কাজেই এরা হচ্ছে গিয়ে স্টেবল এবং এরা কোনো রিয়াকশনে যায় না, এরা একা একা থাকে, তাহলে এরা হচ্ছে ইনার্ট গ্যাস। তাহলে এইরকম একটা কোয়েশ্চেনের আনসারে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে এই কথাগুলো যদি বলতে পারো, তাহলে তোমাকে 2-তে 2 দিয়ে দিবে। দেন আরেকটা কোয়েশ্চেন, সোডিয়াম কেন ইনার্ট গ্যাস না? ওয়াই সোডিয়াম ইজ নট অ্যান ইনার্ট গ্যাস? তাহলে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা এগেইন সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করব। কেমিস্ট্রিতে আসলে আমরা আমাদের সিকিউতে আনসার করতে গেলে সবগুলোতেই আসলে আমাকে এরকমই এই রুলসটা, আমাকে স্টেপটা ফলো করতে হবে। আমি শুরুই করব ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে। যদি ডেফিনেশন দিতে পারি খুবই ভালো, তাহলে আমরা ডেফিনেশন দিয়ে শুরু করব, আর যদি ডেফিনেশন না দিতে পারি ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে শুরু করব। ইলেকট্রনিক কনফিগারেশন ঠিকঠাক লেখার জন্য 1 মার্কস দিবে, কাজেই ইলেকট্রনিক কনফিগারেশনটা দেওয়ার ট্রাই করব। সো এখানে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা দিব, দিয়ে আমরা দেখাবো যে সোডিয়ামের লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, কাজেই ও তো ফুলফিলড না। লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকতে পারে, কাজেই ওর একটা ইলেকট্রন আছে, সে ফুলফিলড না, কাজেই সে স্টেবলও না, সে আয়ন তৈরি করে ফেলবে, সে বন্ড তৈরি করবে, সে কম্পাউন্ড তৈরি করবে, অ্যান্ড সে স্টেবল হওয়ার ট্রাই করবে, তাহলে ও হচ্ছে ইনার্ট গ্যাস না। আচ্ছা, এখন 2টা রুল, অক্টেট রুল অ্যান্ড ডুয়েট রুল, এটাও তোমাদের হচ্ছে 2-তে বা 1-এ ইজিলি দিয়ে দেয়, কাজে এটাও পজ করে নোট ডাউন করে ফেলো ডেফিনেশনটা। এখন জিনিসটা কি অক্টেট রুল অ্যান্ড ডুয়েট রুল, জিনিসটা কি? সো অক্টেট রুল হচ্ছে, আমরা অলরেডি ইনার্ট গ্যাস সম্পর্কে জেনে ফেলেছি। সো যেই কথাটা বলেছিলাম যে সবাই তো আর সেম, একটা ক্লাসে সবাই তো টপার হয় না, কিন্তু যে টপার হয় বাকি সবার আব্বু বলে কি তুমি তার মতো হও না কেন। তাহলে এখানেও গ্রুপ 18-এ কয়টাই বা এলিমেন্ট আছে, তারা হচ্ছে গিয়ে শুধুমাত্র ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস, কিন্তু আর যারা আছে তারা তো নোবেল গ্যাস না, কিন্তু তারা নোবেল গ্যাসের মতো হতে চায়। তারা সবাই চায় তাদের কোনো না কোনোভাবে তাদের আউটার শেলটাকে যেই কয়টা ইলেকট্রন থাকা দরকার সেই কয়টা ইলেকট্রন দিয়ে ফুলফিল করতে। তাহলে সেটা তারা কিভাবে করবে? তারা আইদার তাদের ইলেকট্রন দিয়ে দিতে পারে
অথবা কারো থেকে ইলেকট্রন নিয়ে নিতে পারে অথবা ইলেকট্রন শেয়ার করতে পারে। এই সব করে তারা চায় তাদের ইলেকট্রন তাদের শেলটা ফুলফিলড হয়ে যাক, যে কয়টা ইলেকট্রন থাকা দরকার সেই কয়টা ইলেকট্রন হোক। তাহলে মোস্টলি সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল এগুলোতে কি হয়, লাস্টে 8টা ইলেকট্রন থাকে। তাহলে তারা চায় তাদের লাস্ট শেলে 8টা করে ইলেকট্রন থাকুক। এই 8টা করে ইলেকট্রন থাকার ব্যাপারটাকে আমরা অক্টেট রুল বলি। অক্টেট মানে হচ্ছে 8, তার মানে when forming compounds atoms tend to donate, accept or share electrons so that they can obtain the stable electronic configuration of inert gases। তারা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চায় ইনার্ট গ্যাসের মতো, এবং এই কারণে তারা কি করে, ডোনেট করে, একসেপ্ট করে অথবা শেয়ার করে। তাহলে এভাবে করে তারা 8 ইলেকট্রনস হয়ে যাওয়ার যে ব্যাপারটা, আউটার মোস্ট শেলে 8 ইলেকট্রনস হয়ে যাওয়ার ব্যাপারটাকে আমরা বলছি হচ্ছে অক্টেট রুল। এখন অক্টেট রুল দিয়ে কিছু এলিমেন্টকে কভার করা যাচ্ছিল না, তাদের জন্য বানানো হয়েছে ডুয়েট রুল। তাহলে ডুয়েট রুল কাদের জন্য বানানো হয়েছে, যারা হচ্ছে যে ছোট ছোট এলিমেন্ট আছে যেমন হাইড্রোজেন বা হিলিয়াম। আমরা জানি যে ফার্স্ট শেলে অনলি 2টা ইলেকট্রন থাকতে পারে, ওদের তো আর 8টা ইলেকট্রন থাকবে না, কাজে অক্টেট রুলটা ওদের জন্য তো আর অ্যাপ্লিকেবল না। কাজে ওদের জন্য আরেকটা ছোট করে রুলস বানিয়েছে ডুয়েট রুল। এখানে হচ্ছে গিয়ে বলতে চেয়েছে যে একটা ইলেকট্রনে একটা অ্যাটমের শেলগুলোতে এমনভাবে ইলেকট্রনগুলো থাকে যাতে করে তারা পেয়ার অবস্থায় থাকতে পারে, জোড়ায় জোড়ায় থাকতে পারে। এই ব্যাপারটাকে তারা হচ্ছে গিয়ে ডুয়েট রুল বলছে। তাহলে কিরকম একটা ব্যাপার, when forming compounds atoms tend to donate, accept or share electrons in such a way that the electrons in the outermost shell, the valence electrons of the atom remain in pairs। তাহলে তারা এমনভাবে ডোনেট করবে, একসেপ্ট করবে বা শেয়ার করবে যাতে করে তাদের আউটার মোস্ট শেলে যেই কটা ইলেকট্রন আছে তারা যেন পেয়ার অবস্থায় থাকে। এটাকেই বলে হচ্ছে গিয়ে ডুয়েট রুল। তাহলে এই দুইটা রুল শিখার মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হয়েছে। তার মানে এখানে আজকে আরেকটা ব্যাপার হচ্ছে আউটার মোস্ট শেলকে আমরা ভ্যালেন্স শেলও বলতে পারি। কেন আমরা আউটার মোস্ট শেলকে ভ্যালেন্স শেল বলতে পারি, কারণ আমরা জানি যে আউটার মোস্ট শেলে ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকে। আউটার মোস্ট শেলে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে দিয়ে আমরা বুঝি যে ওর ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বা ভ্যালেন্সি কয়টা। এইসব কিছু আমরা আউটার মোস্ট শেল থেকেই ডিসিশনে আসতে পারি, কাজে আউটার মোস্ট শেলকে আমরা ভ্যালেন্স শেল বলতে পারি। তাহলে এই ছিল আজকের টপিক। আমরা এখানে কিছু খুবই বেসিক জিনিস শিখেছি, যে জিনিসটা কেমিস্ট্রিতে আমাদের খুবই জরুরি ছিল, যেমন ভ্যালেন্স এবং ভ্যালেন্সি সেম জিনিস না, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করেছি। তারপরে ভ্যালেন্স এবং ভ্যালেন্সি কিভাবে বের করতে হয়, ভ্যালেন্স ইলেকট্রন এবং ভ্যালেন্সি সেটা শিখেছি। ভ্যালেন্সি মেটালদের জন্য কিভাবে বের করতে হয়, নন মেটালদের জন্য কিভাবে বের করতে হয় সেটা শিখেছি, এবং কিভাবে আমরা ভ্যালেন্সি ইউজ করে স্ট্রাকচারাল কিছু ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা কিভাবে বানাতে পারি। সাথে আমরা রেডিক্যালস শিখেছি, রেডিক্যালসগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে। এর মধ্যে কিছু মেমোরাইজিং স্টাফস ছিল, কিছু ডেফিনেশন ছিল, কিছু কোয়েশ্চেন সলভিং ছিল, অ্যান্ড লাস্ট আমরা অক্টেট রুল অ্যান্ড ডুয়েট রুল শিখেছি। এর মধ্যে কিছু জিনিস আমি বারবার বলেছি মেমোরাইজ করতে হবে, ভ্যালেন্সি অ্যান্ড রেডিক্যালস এই দুইটা জিনিস আমাদের মেমোরাইজ করে রাখতেই হবে, ঠাটা মুখস্থ একদম ঠোঁটের আগায় থাকতে হবে। সো আমাদের এই চ্যাপ্টারের বাকি ক্লাসটা আমরা নেক্সট দিন শিখবো, বাকি সব কিছু নেক্সট দিন শিখবো। সো আজকে এতটুকুই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।